হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী গণিত পার্ট 4। নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। একের দাগ বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। একের দাগের 1, বাস্তব সহগ যুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। দেখো চারটা অপশন দেওয়া আছে, কোনটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অপশনে দেওয়া আছে x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3x সমান 0। দেখো এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে দেবে, কত হবে এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 3x সমান 0। তাহলে এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 3x মাইনাস 4x সমান 0। দেখো এক্স কিউ মাইনাস 4x সমান 0 এই সমীকরণটি একচল বিশিষ্ট কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, কারণ চলের এখানে চল হচ্ছে এক্স, এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে 3, 2 নয়, তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। এরপরে অপশন দেখো, অপশন বি কে দেওয়া আছে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 6x সমান 0। তাহলে এটার সঙ্গে গুণ করে দেবে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0। দেখো এই সমীকরণটিও একচল বিশিষ্ট কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এক্স এর অর্থাৎ চলের সর্বোচ্চ ঘাত এখানে 4 দেওয়া আছে, তাহলে এটাও একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। এরপর দেখো অপশন সি, দেখো কি দেওয়া আছে। অপশন সি আছে এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস এক্স সমান 0। তাহলে এটার সঙ্গে এটা গুণ করে দেবে, এক্স ইন্টু এক্স মাইনাস 1 গুণ করলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x সমান 0। এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x সমান 0 এই সমীকরণটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ এক্স এর চলের সর্বোচ্চ ঘাত 2 দেওয়া আছে, তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে। অপশন ডিটা আবার দেখে নাও কি আছে। অপশন ডি দেওয়া আছে 2x মাইনাস 4 সমান 0। দেখো 2x মাইনাস 4 সমান 0 এই সমীকরণটি একচল বিশিষ্ট ঠিকই কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। এক্স এর সর্বোচ্চ ঘাত 2 নেই, তাহলে এটা কি হবে দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে দেখো এখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটা হচ্ছে অপশন সি এক্স স্কোয়ার মাইনাস 2x সমান 0। এটি একচল বিশিষ্ট, অর্থাৎ চল এখানে একটি চল আছে এক্স আর এক্স এর সর্বোচ্চ ঘাত 2, তার দ্বিঘাত, তাহলে এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো অন্য তিনটি সমীকরণ একচল বিশিষ্ট কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, অর্থাৎ চলের সর্বোচ্চ ঘাত 2 নেই, তা চলের সর্বোচ্চ ঘাত 2 কোনটা অপশন সি এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে এটাই হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তার উত্তর হবে অপশন সি, এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। পরের কোয়েশ্চেন 2x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 সমান 0 সমীকরণটির বীজ দুটি হলো। দেখো এই সমীকরণের বীজ দুটি কি কি হবে, দেওয়া আছে 2x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 সমান 0। দুটি রাশির গুণফল 0, তাহলে এরা পৃথকভাবে কি হয় 0 হয়। তাহলে বা 2x মাইনাস 2 সমান 0 বা 2x সমান কত হবে 2x সমান 2 হবে, বা x সমান 2/2, তাহলে x সমান কত হচ্ছে x সমান 1, নতুবা x প্লাস 3 সমান 0, তাহলে x সমান কত হচ্ছে x সমান মাইনাস 3। তাহলে এই সমীকরণের দুটি বীজ কি হচ্ছে 1 আর মাইনাস 3। উত্তর অপশন সি 1 আর মাইনাস 3। দেখো 2x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 সমান 0, আমরা জানি দুটি রাশির গুণফল 0 হলে তারাও পৃথকভাবে 0 হয়, তাহলে 2x মাইনাস 2 সমান 0 হবে আর এক্স প্লাস 3 সমান 0 হবে। তাহলে এখান থেকে x সমান কত হচ্ছে 1, x সমান মাইনাস 3, তাই দুটো বীজ হচ্ছে 1 আর মাইনাস 3। উত্তর অপশন সি 1 আর মাইনাস 3। এরপরের কোয়েশ্চেন বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ও একই হারে 100 টাকার 1 বছরের সুদের দ্বিগুণ, অর্ধেক, 1/4 সমান। দেখো বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকা 2 বছরের সুদ ও একই হারে অর্থাৎ 10% সরল সুদের হারে 100 টাকা 1 বছরের সুদ সমান হবে না 1/4 হবে না অর্ধেক হবে না দ্বিগুণ হবে নির্ণয় করতে হবে। তাহলে দেখো বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকা 2 বছরের সুদ কত হবে, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকা 2 বছরের সুদ কত হবে। দেখো আমরা জানি আই ইকুয়াল টু PTR/100, এখানে আই হচ্ছে মোট সুদ, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর হচ্ছে সরল সুদের হার। তাহলে দেখো 2 বছরের সুদ অর্থাৎ আই সমান কত হবে পি কত এখানে 50, তাহলে 50 গুণিত টি দেখো কত দেওয়া আছে 2 বছর 2 লিখবে, আর সমান সরল সুদের হার কত দেওয়া আছে 10%, 10/100 এত টাকা। তাহলে কাটি করবে, দেখো 0 কেটে যাচ্ছে 0 কেটে যাচ্ছে, 5 দুগুণে 10, তাহলে 10 টাকা হচ্ছে।
বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকা, 2 বছরের সুদ কত হচ্ছে? 10 টাকা। এবার দেখো ওই একই হারে অর্থাৎ বার্ষিক 10% সরল সুদের হারে 100 টাকা 1 বছরের সুদ কত হবে? আই সমান PTR/100। পি কত? পি হচ্ছে 100 ইন্টু টি হচ্ছে কত? 1 বছর, 1 লিখবে। আর হচ্ছে 10%, 10/100। 100 কেটে যাচ্ছে, কত হচ্ছে? 10 টাকা। তাহলে দেখো উভয় ক্ষেত্রে সুদের পরিমাণটা সমান হচ্ছে। বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকা, 2 বছরের সুদ কত হচ্ছে? 10 টাকা। আবার দেখো বার্ষিক 10% সরল সুদের হারে 100 টাকার 1 বছরের সুদ কত হচ্ছে? 10 টাকা। তাহলে উভয় ক্ষেত্রে কি সুদের পরিমাণটা সমান হচ্ছে? তাহলে উত্তর অপশন ডি, সুদের পরিমাণটা সমান। অপশন ডি উত্তর হবে সমান। এরপরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের PQ ও RS দুটি সমান দৈর্ঘ্যের যে ও বিন্দু থেকে PQ যে দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে RS যে দূরত্ব হবে 8 সেমি, 16 সেমি, 4 সেমি, 10 সেমি। দেখো প্রথমে তোমরা ছবি এঁকে নেবে একটা। ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের যে PQ RS এর সমান দৈর্ঘ্যের দুটি যে, এটা যে দেওয়া আছে PQ যে, সমান দৈর্ঘ্যের দুটি যে PQ একটি যে দেওয়া আছে আর একটা RS। ও বিন্দু থেকে PQ যে দূরত্ব দেওয়া আছে 8 সেমি, তাহলে এখান থেকে PQ যে দূরত্ব 8 সেমি, 8 সেমি। বৃত্তের কেন্দ্র ও। উত্তর চেয়েছে ও বিন্দু থেকে RS যে দূরত্ব, তাহলে ও বিন্দু থেকে RS যে, তাহলে এখান থেকে এই দূরত্বটা কত নির্ণয় করতে হবে। ও বির দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে। দেখো আমরা জানি সমান দৈর্ঘ্যের যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। দেখো এখানে যে দুটির দৈর্ঘ্য সমান, আমরা জানি সমান দৈর্ঘ্যের যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে ও সমান যদি 8 সেমি হয়, ও বি সমান হবে 8 সেমি। তাহলে অ্যান্সার হবে 8 সেমি। এরপর 2 দাগ, সত্য অথবা মিথ্যা লেখো। 2 দাগের 1, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। দেখো এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে। প্রথমে তোমরা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য ধরে নেবে a একক। তাহলে ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান হচ্ছে a একক। তাহলে ঘনকের আয়তন কত হবে? তাহলে অতএব ঘনকের আয়তনের কি সূত্র? বাহুর কিউ অর্থাৎ এ কিউ হবে। তাহলে এ কিউ ঘন একক। এরপর দেখো প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হচ্ছে। প্রতিটি ধারের দৈর্ঘ্য ছিল a একক, তাহলে অর্ধেক করা হলে কত হবে? প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে a/2। তাহলে অতএব ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে আগে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য ছিল a একক, এখন ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে? a/2 একক। তাহলে এখন ঘনকের আয়তন কত হবে? a/2 এর হোল কিউ। তাহলে অতএব এখন ঘনকের আয়তন কত হবে? a/2 এর হোল কিউ, এত ঘন একক। তাহলে কত হচ্ছে? a/8 ঘন একক। ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হচ্ছে কিনা? আগে আয়তন ছিল a কিউ ঘন একক, এখন আয়তন হচ্ছে a/8। তাহলে পূর্বের আয়তনের কত গুণ বাড়ছে? 1/8 গুণ বাড়ছে। তাহলে এটা সত্য হবে। দেখো আগে আয়তন ছিল a কিউ আর এখন আয়তন হচ্ছে a/8। আগে আয়তন ছিল a কিউ ঘন একক আর এখন আয়তন হচ্ছে a/8। তাহলে এখন আয়তনটা পূর্বের আয়তনের কত গুণ হচ্ছে? দেখো a কিউ ইন্টু 1/8 অর্থাৎ 1/8 গুণ হচ্ছে। তাহলে এটা সত্য হবে, বা তোমরা এভাবে করে নিতে পারো অঙ্কটা। তাহলে অতএব ঘনকটির আয়তন পূর্বের কত গুণ হচ্ছে? এখন আয়তন ছিল a/8, তাহলে a/8 বাই a কিউ এত গুণ।
তাহলে এ কিউ বাই 8, এটা ভাগ চিহ্ন, গুণ চিহ্ন করে উঠে যাবে 1 বাই এ কিউ। তাহলে এ কিউ কেটে যাচ্ছে, কত হচ্ছে 1/8 গুণ। তাহলে ঘনকটির আয়তন পূর্বের আয়তনের কত গুণ হচ্ছে 1/8 গুণ। তাহলে দেখো ঘনকটির আয়তন পূর্বের আয়তনের কত হচ্ছে 1/8 অংশ, তাই এটা সত্য হচ্ছে, তাই এটা কি হবে সত্য। এর পরের কোশ্চেন, a/2 = b/3 = c/4 হলে a:b:c সমান 4:3:2 হবে। দেখো এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে। দেওয়া আছে a/2 = b/3 = c/4, তাহলে a:b:c সমান 4:3:2 হবে কিনা। তাহলে a/2 সমান b/3 সমান c/4 দেওয়া আছে, এটা সমান তোমরা ধরে নেবে কে ধরি কে নট ইকুয়াল টু 0। তাহলে a/2 সমান কে, তাহলে অতএব a সমান কত হবে, a সমান হবে 2k, এটাকে কোলাকুলি করে দেবে। সেরকম b সমান কত হবে, b সমান হবে 3k, c সমান 4k, c সমান 4k। তাহলে অতএব a:b:c এর মান কত 2k, তাই 2k × 3k × c মানে 4k, তাই 2k = 3k = 4k, সবগুলোকে কে দিয়ে ভাগ করে দেবে, তাহলে কত 2:3:4। তাহলে a:b:c সমান কত হচ্ছে 2:3:4, দেওয়া আছে 4:3:2, তাহলে মিথ্যা হবে, এটা হবে মিথ্যা। এরপরের কোশ্চেন, আসল p টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরের মূলধন pr/100 টাকা। দেখো এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে। আসল দেওয়া আছে p টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরের মূলধন pr/100 হচ্ছে কিনা। তাও দেখো r% চক্রবৃদ্ধি সুদের হারে p টাকার বার্ষিক সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ p টাকা 1 বছর পর সুদে আসলে কত হবে। দেখো সমূল চক্রবৃদ্ধি সমান আমরা কি সূত্র জানি, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এখানে p সমান আসল, r সমান চক্রবৃদ্ধি সুদের হার, n সমান সময়। এখানে p হচ্ছে আসল, আসল কত হচ্ছে p টাকা, তাহলে p লিখবে p × 1 + r সমান চক্রবৃদ্ধি সুদের হার, এটা r% দেওয়া আছে, তাহলে r/100 লিখবে হোল টু দি পাওয়ার n, n সমান সময়, সময় দেওয়া আছে বার্ষিক হলে 1 বছর, তাহলে 1 লিখবে, এত টাকা। তাহলে কত হচ্ছে p × 1 + r/100 এত টাকা। এবার p দিয়ে গুণ করে দাও, p × 1 মানে p হবে p + pr/100 টাকা। তাহলে r% চক্রবৃদ্ধি সুদের হারে p টাকার বার্ষিক সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে p + pr/100 টাকা। দেখো এই সমূল চক্রবৃদ্ধিটাই দ্বিতীয় বছরের মূলধন হয়। দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ প্লাস আসল যা হয় সেটি দ্বিতীয় বছরের মূলধন হয়। তার দ্বিতীয় বছরের মূলধন কত আছে p + pr/100, কি দেওয়া আছে pr/100, তাহলে এটা কি হবে মিথ্যা। এর পরের কোশ্চেন, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস, বৃত্তের ভিতরে কিউ একটি বিন্দু, কোণ AQB সর্বদা সূক্ষ্মকোণ হবে। দেখো এই বিবৃতিটি সত্য না মিথ্যা যাচাই করতে হবে। তাহলে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি বৃত্তের ব্যাস, তাহলে কোণ APB, দেখো এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, কোণ APB সমান কত 90 ডিগ্রি, যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ। এবার দেখো যেহেতু কিউ বিন্দু বৃত্তের ভিতরে অবস্থিত, সুতরাং কোণ AQB এর মান কোণ APB এর চেয়ে বেশি হবে। তাহলে কোণ AQB এর মানটা কি হবে, কোণ APB এর চেয়ে বেশি হবে। তাহলে AQB এর মান 90 ডিগ্রি বেশি হচ্ছে, যেহেতু APB হচ্ছে 90 ডিগ্রি। দেখো কোণ APB সমান 90 ডিগ্রি আর কোণ AQB এর মান 90 ডিগ্রি বেশি, তাহলে কোণ AQB সর্বদা স্থূলকোণ হবে, তাহলে এই কোণটা হবে সর্বদা স্থূলকোণ। এই বিবৃতিটি হবে মিথ্যা। এরপর 3 দাগ, সংক্ষিপ্ত উত্তর দাও। 3 দাগের 1, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে চোঙের ব্যাসার্ধ কত নির্ণয় করতে হবে। তাহলে তোমরা প্রথমে ধরে নেবে চোঙের ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক। তাহলে দেখো ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান r একক এবং উচ্চতা সমান হচ্ছে h একক।
দেখো চোঙের আয়তন কি হবে, তাহলে অতএব লম্ববৃত্তাকার চোঙের আয়তন, চোঙের আয়তনের কি সূত্র, পাই স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, ঘন একক। দেখো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক হলে, উচ্চতা এইচ একক হলে চোঙের আয়তন কবে, চোঙের আয়তন কি হবে, পাই স্কয়ার এইচ ঘন একক। এরপর দেখো চোঙের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করবে। তাহলে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ বর্গ একক, বর্গ একক। দেখো এখানে দেওয়া আছে চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, তাহলে পাই আর স্কয়ার এইচ ইজিক্যাল টু কত হবে, 2 পাই আর এইচ। এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে প্রশ্নানুসারে পাই আর স্কয়ার এইচ সমান কত, 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। দেখো চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, অর্থাৎ পাই আর স্কয়ার এইচ ইজিক্যাল টু কত, 2 পাই আর এইচ। এখান থেকে তোমরা আর এর মান নির্ণয় করবে। এবার দেখো উভয় পক্ষকে যদি পাই আর এইচ দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে, আর সমান হয়ে যাবে 2। তাহলে কি করা হলো, উভয় পক্ষকে পাই আর এইচ দিয়ে ভাগ করে পাই। দেখো উভয় পক্ষকে পাই আর এইচ দিয়ে ভাগ করলে কত হবে, এখানে আর হবে, পাই আর এইচ দিয়ে যে ভাগ, উভয় পক্ষকে যদি পাই আর এইচ দিয়ে ভাগ করা হয়, পক্ষকে পাই আর এইচ দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে পাই আর স্কয়ার বাই পাই আর এইচ ইজিক্যাল টু কত হবে, 2 পাই আর এইচ বাই পাই আর এইচ। এবার কাটি করবে, পাই পাই কেটে যাচ্ছে, এখানে আর স্কয়ার আছে, এখানে আর আছে, তাহলে উপরে একটা আর হবে, এখানে এইচ এইচ কেটে যাচ্ছে, তাহলে এখানে আর থাকছে শুধুমাত্র, এখানে দেখো পাই পাই কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে, এইচ এইচ কেটে যাচ্ছে, তাহলে আর সমান কত হচ্ছে, আর সমান 2। তাহলে চোঙের ব্যাসার্ধ কত হচ্ছে, 2 একক। তাহলে অতএব চোঙের ব্যাসার্ধ সমান 2 একক। এরপরের কোয়েশ্চেন, দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণী 7 - √2 এর অনুবন্ধীকরণী হলো 7 + √2। এখানে মিশ্র দ্বিঘাতকরণী 7 - √2 এর অনুবন্ধীকরণী 7 + √2 প্রমাণ করতে হবে। অনুবন্ধীকরণী কাকে বলে? আমরা জানি কোনো মিশ্র দ্বিঘাতকরণীর করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয়ই যদি মূলদ সংখ্যা হয় তবে তাকে ওই মিশ্র দ্বিঘাতকরণীর অনুবন্ধীকরণী বা পূরককরণী বলা হয়। 7 - √2 এর করণী নিরসক উৎপাদক কত, 7 + √2। তাহলে 7 + √2 এবং 7 - √2 এর যোগফল এবং গুণফল যদি মূলদ সংখ্যা হয় তাহলে 7 - √2 এর অনুবন্ধীকরণী হবে 7 + √2। 7 - √2 ও 7 + √2 এর যোগফল কত হচ্ছে, এখানে -√2 আর +√2 কেটে যাচ্ছে, 14 হচ্ছে, এটি মূলদ সংখ্যা। এরপর তোমরা 7 - √2 এবং 7 + √2 এর গুণফল নির্ণয় করবে। তো হচ্ছে 7 - √2 × 7 + √2, এটা সূত্র হবে a + b × a - b স্কয়ার মাইনাস b স্কয়ার। 49 - 2 কত হচ্ছে, 47, এটি মূলদ সংখ্যা। এখানে দেখো 7 - √2 এবং 7 + √2 এর যোগফল এবং গুণফল উভয় মূলদ সংখ্যা। তাহলে উভয় মূলদ সংখ্যা হলে কি জানি আমরা, 7 - √2 এর অনুবন্ধীকরণী হবে 7 + √2। যদি এগুলো মূলদ সংখ্যা না হয়, অমূলদ সংখ্যা হতো, তাহলে 7 - √2 এর অনুবন্ধীকরণী এটা হতো না। এরপরের কোয়েশ্চেন, যুক্তি দিয়ে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এই প্রমাণটি তোমাদের টেক্সট বইয়ের 164 পেজে আছে। তাহলে তোমরা 164 পেজ থেকে এটি লিখে নিবে। এছাড়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3-তে এই উপপাদ্যটি করে দেওয়া হয়েছিল। তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই প্রমাণটি দেখে নিতে পারো।